মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর প্রথাগত ফ্রন্টলাইন বা স্থির প্রতিরক্ষার উপর নির্ভর করে না। গত ৭২ ঘণ্টায় লেবানন সীমান্ত থেকে পারস্য উপসাগর পর্যন্ত যে সামরিক ও কৌশলগত তথ্য সামনে এসেছে সেগুলো কেবল যুদ্ধের আপডেট না, এগুলো একটি বড় ধরনের কৌশলগত পরিবর্তনের সরাসরি সংকেত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তনের পেছনে আসলে কি কাজ করছে? আর এখান থেকে শুরু হচ্ছে আসল বিশ্লেষণ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অবস্থানগুলোতে হিজবুল্লাহর ড্রোন হামলার ধরন আমূল বদলে গেছে। সাধারণ রিকনেসান্স বা বিস্ফোরক বহনকারী ড্রোনের বদলে এখন ব্যবহার করা হচ্ছে থার্মাল গাইডেড FPV ড্রোন। এই প্রযুক্তি খুঁটখুঁটে অন্ধকারেও মানবদেহের তাপমাত্রা বা বাংকারের ইনফ্রারেড সিগনেচার ট্র্যাক করতে পারে। ফলে সৈন্যরা কংক্রিট বাংকারের ভেতরে থাকলেও টার্গেট লক হওয়া বোধ করা হচ্ছে না। ইসরায়েলের সামরিক সূত্রের ভাষ্যমতে এই পদ্ধতিতে গত কয়েকদিনে একাধিক নির্ভুল আঘাত হানা হয়েছে, কিন্তু এখানেই বিষয়টা আরও জটিল হয়ে যায়। ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজের সামরিক প্রতিবেদনে উঠে এসেছে একটি কঠিন বাস্তবতা। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রাতের হামলায় ইসরায়েলি এলিট ইউনিটগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। গিভাতি ব্রিগেডের স্টাফ সার্জেন্ট মাইকেল তুকান এবং মাগলান কমান্ডো ইউনিটের স্টাফ সার্জেন্ট অ্যাডাম জারফাতি নিহত হয়েছেন। আহত সৈন্যরা জানিয়েছেন, রাতের আধারে কমব্যাট টিমগুলোর উপর ড্রোনের এই নির্ভুল আঘাত তারা আগে কখনো দেখেনি। তারপর সামনে আসে আরও গুরুত্বপূর্ণ তথ্য। ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগ স্বীকার করেছে, হিজবুল্লাহ তাদের ড্রোন ফ্লিটে থার্মাল ইমেজিং এবং রিয়েল টাইম ট্র্যাকিং সিস্টেম যুক্ত করেছে। এর ফলে প্রথাগত ক্ল্যাম্পাস বা বাংকারের ছাউনি আর কার্যকর থাকছে না। বাঁচার জন্য ইসরায়েলের সৈন্যদের এখন ২৪ ঘণ্টা ধরে অবিরাম মুভমেন্টে থাকতে হচ্ছে। স্থির থাকা মানেই টার্গেট। এ কারণে লেবানন সীমান্তে ভারী বুলডোজার এবং এক্সভেটরগুলো চলাচল সাময়িকভাবে সীমিত করে দেওয়া হয়েছে, কারণ ধীরগতির ভারী যানগুলো এখন ড্রোনের সহজ লক্ষ্যবস্তু। আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর স্থির অবস্থান বা সিকিউরিটি জোন কৌশল দশকের পর দশক ধরে চলছে। ২০০৬ সালের যুদ্ধের পর থেকে ইসরায়েল ভারী সাঁজোয়া যান, কংক্রিট বাংকার এবং আর্টিলারি সাপোর্টের উপর নির্ভর করে আসছে। কিন্তু বর্তমান সংঘাতে সেই প্রথাগত কাঠামো ভেঙে গেছে, কারণ অসমমিত যুদ্ধে প্রযুক্তির প্রয়োগ এখন আর রাষ্ট্রীয় বাহিনীর একচেটিয়া না। হিজবুল্লাহ বাণিজ্যিকভাবে পাওয়া যায় এমন ড্রোন কম্পোনেন্টকে সামরিক গ্রেডের থার্মাল সেন্সর এবং প্রিসিশন গাইডেন্সের সাথে যুক্ত করেছে। এই কৌশলগত পরিবর্তনের প্রভাব কেবল ফ্রন্ট লাইনে সীমাবদ্ধ না, সামরিক দিক থেকে ইসরায়েলি বাহিনীর লজিস্টিক্স এবং মনোবল দুটোই চাপে পড়েছে। সৈন্যদের অবিরাম মুভমেন্ট মানে জ্বালানি খরচ বৃদ্ধি, সাপ্লাই লাইনের ঝুঁকি এবং কন্ট্রোল কমান্ড সিস্টেমে বাড়তি চাপ। রাজনৈতিকভাবে নেতানিয়াহু সরকারের উপর চাপ বাড়ছে, কারণ দীর্ঘমেয়াদী স্থির যুদ্ধ ইসরায়েলের অর্থনীতি এবং জনমতের জন্য সত্যি ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে নেতানিয়াহু বৈরুত এবং দাহি অঞ্চলে ব্যাপক বিমান হামলার ইঙ্গিত দিয়েছে এবং বেসামরিক নাগরিকদের এলাকা ছাড়তে বলেছে। এর পাল্টা জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সরাসরি একটা ২৪ ঘণ্টার আলটিমেটাম জারি করেছে। উত্তর ইসরায়েলের বসতিগুলোর বাসিন্দাদের নিরাপদে দূরে সরে যেতে বলা হয়েছে, অন্যথায় প্রিসিশন ব্যালিস্টিক মিসাইল হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইসরায়েলের ভেতরে জনমত এখন সত্যি বিভক্ত। একদিকে নিরাপত্তা প্রতিষ্ঠানের উপর আস্থা রাখা অংশ, অন্যদিকে দীর্ঘযুদ্ধে ক্লান্ত পরিবারগুলো যারা সৈন্যদের প্রত্যাবর্তন চায়। লেবাননে বেসামরিক নাগরিকদের উপর হামলা এবং ইসরায়েলি উত্তরাঞ্চলের বসতি খালি হওয়া দুটোই আঞ্চলিক মানবিক সংকট তৈরি করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উভয় পক্ষের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার নিন্দা জানাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সংঘাত কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? আপনার কি মনে হয় এটা শুধু কাকতালীয়, নাকি এর পেছনে আরও বড় কোনো কৌশলগত পরিকল্পনা রয়েছে? এখানে ৩টা স্তর কাজ করছে। প্রথমত, হিজবুল্লাহর থার্মাল ড্রোন কৌশল প্রমাণ করছে যে আধুনিক যুদ্ধে স্থির প্রতিরক্ষার কার্যকর না, গতিশীলতা, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার এবং কাউন্টার ড্রোন সিস্টেমই এখন বেঁচে থাকার চাবিকাঠি। ইসরায়েলি বাহিনী এখন জ্যামিং, লেজার ডিফেন্স এবং মোবাইল এয়ার ডিফেন্সের উপর জোর দিচ্ছে, কিন্তু খরচ বনাম কার্যকারিতার অনুপাত তাদের বিপক্ষে যাচ্ছে। একটা কয়েক হাজার ডলারের ড্রোন রোধ করতে লক্ষাধিক ডলারের ইন্টারসেপ্টর ব্যবহার করতে হচ্ছে। দ্বিতীয়ত, ইরানের সরাসরি হুঁশিয়ারি প্রক্সি যুদ্ধের সীমানা অতিক্রম করছে। তেহরান বোঝাতে চাইছে যে লেবাননে হামলা মানে কেবল হিজবুল্লাহ না, ইরানের নিজস্ব মিসাইল সক্ষমতাও টেবিলে আছে। এটি একটি ক্লাসিক ডিটারেন্স কৌশল, শত্রুকে বোঝানো যে আক্রমণের খরচ লাভের চেয়ে অনেক বেশি। তৃতীয়ত, পারস্য উপসাগরে মার্কিন পতাকাবাহী বা মালিকানাধীন জাহাজে হামলার দাবি একটি সম্পূর্ণ নতুন ফ্রন্ট খুলে দিয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের তেল ও বাণিজ্যের ধমনী। সেখানে নো ওয়ার্নিং স্ট্রাইক নীতি ঘোষণা করা মানে বৈশ্বিক শিপিং ইন্স্যুরেন্স, জ্বালানি মূল্য এবং নৌ নিরাপত্তা ব্যবস্থায় সরাসরি আঘাত।
ঝুঁকিগুলো এখন স্তরে স্তরে ছড়িয়ে পড়েছে। যদি ইসরায়েল বৈরুতে বড় আকারের হামলা চালায়, ইরান ব্যালিস্টিক পাল্টা হামলা চালায়, সেটা হলে সংঘাত লেবানন ইসরায়েল সীমান্ত পেরিয়ে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। অন্যদিকে পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বা হুমকি অব্যাহত থাকলে আন্তর্জাতিক নৌজোট সক্রিয় হবে। মার্কিন নৌবাহিনী ইতোমধ্যেই অঞ্চলে ডেস্ট্রয় এবং এয়ার ডিফেন্স অ্যাসেট মোতায়েন করেছে। কিন্তু সমস্যা হলো, ক্রুজ মিসাইল বা ড্রোন হামলা রোধ করা প্রথাগত নৌবহরের জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং কৌশলগতভাবে খুবই জটিল। পরবর্তী 72 থেকে 120 ঘন্টা অত্যন্ত নির্ণায়ক। ইসরায়েলি সামরিক কমান্ডোকে এখন দুটি কঠিন সিদ্ধান্তের মুখে পড়তে হবে। হয় লেবাননের স্থির অবস্থান থেকে সরে এসে গতিশীল ও বিচ্ছিন্ন অপারেশনে যেতে হবে, নয়তো বড় আকারের গ্রাউন্ড অফেন্সিভের ঝুঁকি নিতে হবে। জ্বালানি বাজার, বৈশ্বিক সাপ্লাই চেইন এবং আন্তর্জাতিক নৌ নিরাপত্তা ব্যবস্থা এই উত্তেজনার দিকেই তাকিয়ে আছে। পরবর্তী কয়েক পরিস্থিতিতে কোন দিকে যায় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ফ্রন্টলাইনের বাস্তবতা এবং রাজনৈতিক চাপ সে প্রক্রিয়াকেও ধীর করে দিচ্ছে। কূটনৈতিক স্তরে কাতার, মিশর এবং সুইজারল্যান্ডের মতো মধ্যস্থতাকারী যুদ্ধবিরতি বা ডি-এসকালেশন ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছে, কিন্তু ফ্রন্টলাইনের বাস্তবতা ধীরেই যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর কেবল সীমান্তের লড়াই না, এটি প্রযুক্তি, কূটনীতি, অর্থনীতি এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যের এক জটিল সমীকরণ। ড্রোন যুদ্ধ থেকে শুরু করে হরমুজ প্রণালীর নৌ হুমকি প্রতিটি পদক্ষেপ বা পরবর্তী পদক্ষেপকে নির্ধারণ করছে। স্থির প্রতিরক্ষার যুগ শেষ, গতিশীল ও প্রযুক্তি নির্ভর যুদ্ধের যুগ শুরু। এখন পুরো বিশ্বের নজর সেদিকেই। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আঞ্চলিক উত্তেজনা কি নিয়ন্ত্রণে থাকবে, নাকি নতুন কোনো বড় সংঘাতের সূচনা হতে যাচ্ছে? আপনার বিশ্লেষণ কমেন্টে জানাতে পারেন।